হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। প্রথমেই দেরি করে গল্প দেওয়ার জন্য তোমাদের কাছে অনেক অনেক দুঃখিত। আজকে নতুন গল্প ফেসবুক পেজের জনপ্রিয় লেখক আব্দুল্লাহ নূর রবির বৃষ্টি বিলাস। গল্পটি শুরু করার আগে তোমরা যদি বাংলা স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে করে আমাদের চ্যানেলে দেওয়া প্রত্যেকটি গল্প তোমরা সাথে সাথে শুনতে পারো। তাহলে শুরু করছি আজকের গল্প। স্যার, আসবো? স্যার আমার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা মুচকি হাসি দিয়ে বললেন, আসো। স্যার একটা কথা ছিল। বসো। বসবো না স্যার, কথাটা বলেই চলে যাব। বসো। আই সেড টু সিট ডাউন। জি স্যার, বসছে। এখন বলো, কি বলতে চাও? স্যার, বড় স্যার এসেছিলেন। তিনি বললেন কথাটা আপনাকে বলে দিতে। কি বলে দিতে বলেছে সেটা তো বলবা। আলালপুরে আপনাদের যে ফার্ম হাউসটা আছে সেখানে একবার যেতে হবে। স্যার আপনাকে যেতে বলেছেন। যদি একা না যান তবে অফিস থেকে কাউকে নিয়ে যেতে পারেন। আচ্ছা, বুঝলাম, কিন্তু আলালপুরে কেন? কি করতে হবে সেটা কি ড্যাডি বলেনি? স্যার সেটা তো আমি ঠিক বলতে পারবো না, আপনি বরং স্যারকে একবার কল করে জেনে নিন। ঠিক আছে, সেটা নয় জেনে নেওয়া যাবে ক্ষণ। আমি তবে যাই স্যার। ওয়েট। জি স্যার। তোমাকে আমি একটা কথা বলেছিলাম, মনে আছে কি? সরি স্যার। কি যেন বলেছিলেন স্যার? আমার মনে নেই। তোমাকে বলেছিলাম তুমি আমাকে স্যার বলে ডাকবে না। তুমি স্যার বলে ডাকলে মনে হয় স্যার বলে ডাকছ। সরি স্যার। তবে কি বলে ডাকবো? আপনার নাম ধরে তো ডাকতে পারবো না। আপনি আমাদের অফিসের বস। বসকে তো আর নাম ধরে ডাকা যায় না। আচ্ছা, তুমি বরং আমাকে মাহতিম ভাই বলে ডেকো। সরি স্যার, আমি আপনাকে ভাই বলেও ডাকতে পারবো না, শুনতে খারাপ লাগবে। অফিসের বসকে ভাই বলে ডাকতে দেখে অন্যান্য কর্মচারীরাও মনে মনে হাসাহাসি করবে, নয়তো আমাকে অনেক বড় কিছু মনে করবে। এর চাইতে বরং আপনাকে আমি সাহেব বলে ডাকবো। এতে আপনাকে স্যার বলেও ডাকার সমস্যাটাও হবে না, আর অন্যরাও কিছু মনে করবে না। ঠিক বলেছি না সাহেব? মাহতিম সাহেব খক খক করে হেসে উঠলেন। তারপর বললেন, তুমি মজা করছো নিশ্চয়ই। জি না স্যার, এখনকার সময় কেউ সাহেব বলে ডাকে না। সেটা এখন অতীত হয়ে গেছে, রূপালী অতীত। আর সেটা এখন একমাত্র রূপালী সিনেমাগুলোতেই দেখা যায়। কয়েকজন কাজের লোক থাকে যারা মালিককে সবসময় সাহেব বলে ডাকাডাকি করে। স্যার, আমাদের পাড়ার করিম চাচা রয়েছেন, যিনি এখনও তার বসকে সাহেব বলে ডাকেন। মাহতিম সাহেব আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি কোনো খারাপ কথা বলে ফেলেছি। তার চোখের ভাষায় বোঝা যাচ্ছে তিনি বলতে চাইছেন এই কথাটা না বললেও হতো, কিন্তু সব কথা সবখানে বলতে নেই, আর চাকরি বাঁচাতে হলে উচিত কথা পরিত্যাগ করতে হয়। স্যার, আমি কি এবার যাব? হ্যাঁ যাও। আর হ্যাঁ শোনো, কয়েক পিস কাপড় চোপড় প্যাক করে নাও, আলালপুরে যেতে হবে। স্যার, আমাকে কি যেতে হবে? যাবার মতো কি আর কেউ নেই? আছে, কিন্তু তাদের কাউকেই নেব না। আচ্ছা, তুমি আমাকে স্যার বলে ডাকো, আবার স্যারের মুখে মুখে কথা বলো, এটা কি ঠিক? সরি স্যার, আর বলবো না। মাহতিম স্যার আবারও মুচকি হাসি দিলেন। গুড বয়। ওকে স্যার, যাই। ওয়েট ওয়েট, রবি। জি স্যার। আচ্ছা বলো তো, আমার সাথে এই শার্টটা কি স্যুট করেছে? জি স্যার, বেশ ভালোভাবেই স্যুট করেছে। তুমি তো শার্টের দিকে তাকালেই না, তবে বুঝলে কি করে? স্যার, আমি আগেই দেখে নিয়েছিলাম, আপনি তখন অফিসে প্রবেশ করছিলেন। ও, লুকিয়ে লুকিয়ে দেখেছিলে? জি স্যার। তোমার কি ভয় নেই? স্যারের দিকে লুকিয়ে লুকিয়ে তাকিয়ে থাকো। জি স্যার, সেই কারণেই তো লুকিয়ে লুকিয়ে দেখি। কেন দেখো? আপনাকে কোন দিন কেমন দেখতে লাগে তাই পরখ করতে দেখি। আর লুকিয়ে লুকিয়ে দেখবে না, কে? জি স্যার, আর দেখব না। দেখতে তো মানা করি নাই, লুকিয়ে লুকিয়ে দেখতে মানা করেছি। আমি যখন ডাকবো তখন আমার সামনে এসে একদম সামনাসামনি দাঁড়িয়ে সামনে থেকে দেখবে, ওকে? আমি কোনো উত্তর দিলাম না। মাহতিম সাহেবের দিকে শেষবারের মতো তাকিয়ে দেখে নিলাম, তার চোখ দুটো চকচক করছে। উত্তর দিচ্ছ না যে? আমি কি যেতে পারি স্যার? ওয়েট, এখনও আমার কথার উত্তর দাওনি। ঠিক আছে স্যার, আপনি যা করতে বলবেন তাই করব। আচ্ছা ঠিক আছে, যাও। তিনি কথা শেষ করেই ল্যাপটপের মনিটরে মনোযোগ দিয়েছিলেন।
তিনি চশমা ছাড়া চোখে স্পষ্ট দেখলেও কম্পিউটারে কাজ করার সময় চশমা ব্যবহার করেন। এতে নাকি চোখ বেশি সুরক্ষিত থাকে। মাহতিম সাহেব আমাদের কোম্পানির বস রায়হান খানের একমাত্র ছেলে। রায়হান খান এখন বয়সের দিক দিয়ে ওভারডেটেড হয়ে যাচ্ছেন বলে মাহতিম সাহেবকে তার স্থানে বসানোর যোগ্য করে তুলছেন। তিনি প্রতিদিন অফিসে আসলেও 1.5-2 ঘন্টা অফিসে থেকেই বাড়ি ফিরে যান। আমরা অলসপুর যাচ্ছি। গাড়ির সামনের সিটে মাহতিম স্যার বসে আছেন, আর আমি বসেছি পিছনের সিটে। আমার আশেপাশের সিটে কেউ না থাকাতে বেশ মজাই লাগছে। নিজের গাড়ি বলে মনে হচ্ছে। আর সামনে যে বসে আছে সে হলো আমার ড্রাইভার মাহতিম। হঠাৎ করেই মাহতিম স্যার গাড়ি দাঁড় করালেন। রবি, গাড়ি থেকে নামো। আমি খুবই বিস্মিত হলাম। তিনি কি টেলিপ্যাথি জানে নাকি? আমি মনে মনে যা বলছিলাম সে কি সব শুনতে পেল নাকি? আমি গাড়ি থেকে নেমে পড়লাম। দরজা আটকাও, সামনে এসে বসো। কেন স্যার? যা বলছি তাই করো। এত কেনর উত্তর দেবার সময় নাই। আমি মাহতিম স্যারের পাশের সিটে বসলাম। তিনি এক হাত দিয়ে আমার সিট বেল্ট ঠিক করে দিলেন। তুমি কেমন একটা নিরামিষ টাইপের ছেলে। যত সবজি দেওয়া হোক না কেন স্বাদ একই থাকে হয়তো। এবার ভালো লাগছে না? কি স্যার? এই যে সামনের সিটে বসে আছো। জি স্যার, ভালো লাগছে। আচ্ছা, তুমি না আমাকে সাহেব বলে ডাকবে বললে? স্যার, আপনি তো এই নামটায় অনুমোদন দেননি, তাই ডাকছি না। ও তাই তো। আচ্ছা, এখন আমার দিকে একটু ভালো করে তাকাও তো। ওকে স্যার। কি ব্যাপার, তোমার চোখ এত মিটমিট করছে কেন? আমার চোখের দিকে তাকাও, এক দৃষ্টিতে তাকাও। স্যার, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে তো। করলে করুক। কেন স্যার, আপনি কি সেটাই চান? আপনার কি ভয় করছে না? না, ভয় করবে কেন? আমি তো একা নেই, তোমাকে সাথে নিয়ে এসেছি। ভয় ব্যাপার কি আছে? স্যার, সেটা বলছি না। গাড়ি অ্যাক্সিডেন্ট করলে তো আপনার শরীরের ক্ষতি হবে, রক্ত বের হবে, মারা যেতেও পারেন। এই নিয়ে কি আপনার ভয় করছে না? আমার তো একা হবে না, তোমারও তো হবে। সেই কারণেই তো স্যার সামনে তাকিয়ে চালাতে বলছিলাম। এবার এসব কথা রাখো, আমি যা বলছিলাম শোনো। জি স্যার। আচ্ছা, তোমার কি ধারণা আমাকে চশমা পরলে কি হাদা টাইপের মনে হয়? জি না স্যার। তো? স্যার, আপনাকে চশমা পরলে বিজ্ঞানীদের মতো মনে হয়। সিরিয়াসলি? কোন বিজ্ঞানীর মতো বলো তো? আমি তো কোনো বিজ্ঞানীকে চশমা পরতে দেখিনি, একমাত্র স্টিফেন হকিং ছাড়া। বিজ্ঞানী আল খোয়ারেজমি, আল বিরুনি, ইবনে সিনা তারাও চশমা ব্যবহার করতেন স্যার। কেন? তারা প্রচুর বই লিখতেন বলে তাদের চোখের জ্যোতি কমে গিয়েছিল, তাই তারা চশমা পরতেন। তখন কি চশমা আবিষ্কৃত হয়েছিল নাকি? হয়তো হয়নি। মানে, তবে তারা চশমা পরল কিভাবে? সেটা জানি না, তবে আমার মনে হলো তাই বললাম। সবুজে শ্যামলে ঘেরা একটি গ্রাম। খোলা প্রান্তরের চারিপাশে শুধু সবুজ রঙের ক্ষেত খামার দেখা যাচ্ছে। ক্ষেতগুলির ঠিক মাঝখান দিয়ে সাপের মতো আঁকাবাঁকা হয়ে একটা সরু রাস্তা চলে গেছে। রাস্তার এক পাশে কয়েকটা বড় বড় তালগাছ এক পায়ে দাঁড়িয়ে আছে, আর অন্য পাশ খালি। রাস্তাটির ঠিক মাঝখান বরাবর একটা মাঝারি টাইপের কালভার্ট, ছোট ব্রিজ বসানো। তার নিচ দিয়ে পানি এ ক্ষেত থেকে ও ক্ষেতে যাতায়াত করে। ক্ষেতের পরেই মাহতিম স্যারদের ফার্ম হাউস, অর্থাৎ খামার বাড়ি। বিরাট জায়গা নিয়ে ফল বাগান করা হয়েছে, নানা রকমের ফল। আর তারই এক পাশে বিশাল উঠানযুক্ত একটি বাগান বাড়ি, মেঝে পাকা করা বারান্দাযুক্ত টিনের তৈরি 2টি লাগোয়া চৌচালা ঘর। ঘরের সামনেই কয়েক ধরনের ফুল গাছ, থরে বিথরে সাদা সাদা বেলি ফুলও ফুটে আছে সেখানে। তার সাথে একটা মাঝারি সাইজের পেয়ারা গাছ, তাতে কয়েক জোড়া ছোট ছোট পেয়ারাও ঝুলে আছে। বাড়িটার আরেক পাশে একটা বিশাল পুকুর, শান বাঁধানো ঘাট। পুকুরে একদম পরিষ্কার স্বচ্ছ জল, তাতে প্রাকৃতিকভাবে কিছু মাছ চাষ করা হয়। পুকুরটার অন্য পাশে একটি বিশাল গরুর খামার। 2 জন রাখাল গরু পালনের কাজে সর্বদা নিয়োজিত আছে। এই পুকুর থেকে গরুদের খাবার পানির ব্যবস্থা করা হয়। পুকুরের পানি গরুর স্বাস্থ্যের জন্য উপকারী। মাহতিম স্যার আর আমি বাগানযুক্ত খামার বাড়িতে প্রবেশ করলাম। একজন বয়স্ক লোক বাগান বাড়ির দায়িত্বে ছিলেন, তবে আজ তার শরীর অসুস্থ থাকায় সে আসেননি। তার বদলে তার ছেলেকে পাঠিয়েছেন।
ছেলেটির নাম মধু, তবে সে মোটেও মধুর মতো নয়, বরং দেখতে কালো জিরার মতো একদম কুচকুচে কালো। আমাদের দেখতে পেয়েই মধু ছোটাছুটি করতে লাগলো। তাকে দেখে প্রচুর ব্যস্ত একটি মানুষ মনে হচ্ছে। সে এক মুহূর্তেই আমাদের লাগেজগুলো নামিয়ে ঘরে রেখে আসলো। সে আমাদের সাথে একটা কথা বলল না, এমনকি আমাদের সামনে এসে দাঁড়ালোও না। তার পরিবর্তে একজন মধ্যবয়স্কা মহিলা এসে আমাদের সাথে কথা বলতে লাগলো। মাহতিম স্যারকে তার জন্য বরাদ্দ করা রুমটিতে রেখে আমি অন্য রুমে চলে আসলাম। তবে একটুও বিশ্রাম নিতে পারলাম না। মুহূর্তেই মাহতিম স্যারের ডাক পড়ল। জানো রবি, ড্যাডি আমাকে কেন এখানে পাঠিয়েছে? জি না স্যার, এটা হচ্ছে তার এক ধরনের মৌন শাস্তি। তিনি মানুষকে শাস্তি দিতে পছন্দ করেন। আপনাকেও কি শাস্তি দিচ্ছেন? হ্যাঁ, আমি গ্রামীণ জীবন একদমই পছন্দ করি না, তাই সে আমাকে গ্রামে পাঠিয়েই শাস্তি দিচ্ছেন। এছাড়া বিশেষ কোনো কারণই নেই। স্যার, আপনি এখানে কতদিন থাকবেন? অর্থাৎ আপনার শাস্তির মেয়াদ কতদিন? শিওর নেই, ভালো না লাগলে আজও চলে যেতে পারি। স্যার, সামিরা ম্যামকে কি ফোন করে ডেকে নিব? কেন? যাতে করে আপনার ভালো লাগে, গ্রামীণ জীবনে বোর হয়ে না পড়েন। দরকার নেই, ও আসলে যতটুকু ভালো লাগছে সেটুকুও লাগবে না। এখানে এসে আমার মোটেও খারাপ লাগছে না, বরং বেশ ভালো লাগছে। কত সুন্দর শান্ত পরিবেশ, কতটা ফ্রেশ বাতাস, ফুলের গন্ধ, পাখির গান, অপূর্ব। সামিরা ম্যাম আসলে হয়তো আরও ভালো লাগতো। একদমই না। ওর কথাটা উঠছে কেন রবি? আর তুমি ওকে ম্যাম বলেই ডাকছো বা কেন? স্যার, বড় স্যার বলেছেন ওনার সাথে নাকি আপনার বিয়ে দিবেন, তবে তো তিনি আমাদের ম্যামই হয়, তাই না? বিয়ে তো হয়নি এখনো। জি না, তবে ম্যামও ডাকবে না, ওকে? আচ্ছা স্যার, বিকেলে ঘুরতে যাব, এখন গোসল করব। দেখো তো পানি আছে কোথায়? স্যার, ডুবাই গোসল করবেন? ডুবাই? নোংরা পানি না তো? জি না স্যার, বেশ বড় সাইজের একটি পুকুর। সূর্যের আলোয় পানি চিকচিক করছে। পানির উপরি তলাটা খুবই গরম হয়ে গিয়েছে। মাহতিম স্যার পানিতে নেমেছেন। তার লুঙ্গিটা বারবার করে পানিতে ভেসে উঠছে। সে এই নিয়ে বেশ বিব্রত হয়ে আছে। স্যার, লুঙ্গি কাঁচা দিয়ে পরেন। কাঁচা দেয় কিভাবে? লুঙ্গিটা ছোট করে কিছু অংশ বাড়িয়ে দুই পায়ের মাঝখান দিয়ে নিয়ে পিছনে গেঁথে ফেলুন। ওকে, ট্রাই করছি। রবি, হচ্ছে না তো, তুমি পরিয়ে দাও তো প্লিজ। জি স্যার। আমি মাহতিম স্যারের লুঙ্গির কাঁচাটা দিতে গিয়ে তার শরীরে স্পর্শ লেগে আমার হাত দুটো কাঁপছিল। এটা দেখে তিনি মুচকি মুচকি হাসছিল, তাই আমি তাড়াতাড়ি করে তার লুঙ্গির কাঁচাটা দিয়ে তার থেকে দূরে সরে আসি। রাতে খাওয়ার পর বাইরে এসে বসে রয়েছি। মাহতিম স্যারও বাইরে এসেছেন। তার এই গ্রামটা খুবই ভালো লেগেছে। বিকেলে গ্রাম ভ্রমণটা তার আরও ভালো লেগেছে। এখন বাইরের গুড়ি গুড়ি বৃষ্টিটাও ভালো লাগছে। কোথায় যাচ্ছ রবি? বৃষ্টিতে ভিজবো, তাই ড্রেস খুলতে যাচ্ছি স্যার। বৃষ্টিতে ভিজবে কেন? গরম লাগছে? জি না স্যার, এটা হচ্ছে বছরের প্রথম বৃষ্টি, আর এই বৃষ্টিতে ভিজলে নাকি অনেক পুণ্য হয়। আফ্রিকার উপজাতিরা এই সময় নগ্ন হয়ে স্নান করে থাকে। তারা বিশ্বাস করে প্রথম বৃষ্টিতে ভিজলে নাকি জীবনের সব পাপ ধুয়ে যায়। তুমিও কি নগ্ন হয়ে স্নান করবে নাকি? জি স্যার। তুমি কি এই সব কুসংস্কারে বিশ্বাস করো নাকি? যে সংস্কার মানুষের ক্ষতি করে তাকে কুসংস্কার বলে। কিন্তু এই বৃষ্টি স্নানে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না স্যার। আপনি কি হুমায়ুন আহমেদের হিমু গল্পটা পড়েছেন? সেখানে একজন লোক বেলি ফুলের মালা গলায় দিয়ে নগ্ন হয়ে বৃষ্টিতে স্নান করেছিল। এরপরেই তার ভেতর একটা আধ্যাত্মিকতা চলে আসে। তুমিও কি তাই চাও নাকি? খারাপ কোথায় স্যার? যদি হই তো ভালোই হবে। আমরা বৃষ্টিতে ভিজছি। আমার পরনে একটা শর্ট প্যান্ট। মাহতিম স্যারের শরীরে সব পোশাকই রয়েছে। বৃষ্টির গতি বৃদ্ধি পেয়েছে। আমরা ভিজে একদম একাকার হয়ে গেছি। আমার গলায় একটা বেলি ফুলের মালা। বৃষ্টির ভাব দেখেই মালাটা বানিয়ে রেখেছিলাম। রবি, আমাকে লুঙ্গি পরলে কি গ্রাম্য ছেলেদের মতো মনে হয়? জি না স্যার। কেন? যারা গ্রামের ছেলে তাদের চেহারাতেই লেখা থাকে, পোশাকে কিছু যায় আসে না। আপনাদের গোয়ালের রাখাল ছেলেটাকে যদি কোটটাই পরিয়ে দেন, তারপরও তাকে রাখাল বলেই মনে হবে। এটা হচ্ছে মানুষের পার্সোনালিটির ব্যাপার। একটা কথা বলবো রবি? জি স্যার, বলুন। না থাক। ওকে স্যার। স্যার, আপনার ঠান্ডা লাগতে পারে, চলেন ঘরে যাই। না, যাব না, তুমি যাও।
জি না স্যার, আপনাকে একা রেখে যাব না। মাহতিম স্যার শুয়ে আছেন, জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। আমি তার মাথায় জলপট্টি দিয়ে জ্বর কমানোর চেষ্টা করছি। কাজের মহিলাটা কিছুক্ষণ বসে থেকে ঘুমিয়ে পড়েছেন। বয়স্ক মানুষ বলে ডেকে তুলতেও মন চাচ্ছে না, তাই আমি জলপট্টি দিয়ে দিচ্ছি। একটা প্যারাসিটামল খাওয়াতে পারলে ভালো হতো, জ্বরটা কিছুটা হলেও কমতো। গ্রামে ভালো কোনো ডাক্তারখানাও নেই, আর যেটা আছে সেটাও বেশ দূরে। এত রাতে কোনো ডাক্তার পাওয়া যাবে না। সকালে সূর্যের আলোয় মাহতিম স্যারের ঘুম ভেঙে গিয়েছে। তার শরীরে এক ফোঁটাও জ্বর নেই। সকালের আলো পেয়েই হয়তো সব জ্বর চলে গিয়েছে। রবি, এই রবি। আমি ঘুম থেকে উঠে পড়লাম। এতক্ষণ তার পাশেই খাটে হেলান দিয়ে বসে ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি টেরও পাইনি। রাতে কি আমার জ্বর এসেছিল? জি স্যার, সামান্য জ্বরই ছিল। বেশ তো, কাজের মহিলাটা খুব ভোরেই ঘুম থেকে উঠে গিয়েছে, হয়তো খাবার তৈরি করছে। তুমি কি একাই থাকো? জি স্যার। একা না থাকলে তো আপনার সাথে আসতে সমস্যা হতো। আচ্ছা, তোমার ধারণা কি তোমার সঙ্গে থাকতে কি আমার ভালো লাগছে? হয়তো না। কেন? জানি না স্যার, আপনি প্রশ্ন করলেন তাই উত্তর দিলাম। সকালের খাবার খেয়ে দিঘির পাড়ে বসে আছি। দিঘির এক পাশে কিছু বাঁশ গাছ রয়েছে, আর সেখান থেকেই বাঁশ পাতা ঝরছে। প্রথমে সোজা হয়ে পরে ঘুরঘুর করে ঘুরে পড়ছে। দিঘির মাঝে একটি লাল পদ্ম। যদি একটি নৌকা থাকতো সেটা ধরতে যেতাম। হঠাৎ দিঘির জলে কারো ছায়া ফুটে উঠল। বাঁশপাতা পড়তেই সেই ছায়াটা অস্পষ্ট হয়ে উঠেছে, ঠিক বোঝা যাচ্ছে না কে। আমি সামনের দিকে তাকালাম। মাহতিম স্যার দাঁড়িয়ে আছেন। দিঘির জলে কার ছায়া গো? জানি না স্যার, হয়তো আপনারই হবে, স্পষ্ট বোঝা যাচ্ছে না। পদ্মটা খুব সুন্দর লাগছে, তাই না? জি স্যার। ওইখানে কি দেখছো? আমার হাতে দেখো। আপনার হাতেও পদ্ম? কোথা থেকে আনলেন? এনেছিলাম একখান থেকে। ও রবি, তোমার ধারণা কি আমি মনের কথা পড়তে পারি? আই মিন টেলিপ্যাথি পারি? জি স্যার। তার মানে আমি যা ভেবেছিলাম সবই সত্যি? জানি না স্যার, তোমাকে যখন নিয়ে আসতে চাইছিলাম তখন তুমি বেশ উৎফুল্ল ছিলে, কিন্তু মুখে তুমি নিষেধ করছিলে। জি স্যার। গাড়ির সামনে সিটে বসার পরে তোমার নাচতে মন চাইছিল, তাই না? জি স্যার। তুমি কাল সামিরাকে কল দিতে বললেও কল না দিয়েই বলতে সে আসতে পারবে না। অ্যাম আই রাইট? জি স্যার। এসবের কারণটা কি জানতে পারি? তুমি আমায় বশ করে রাখতে চাইছো, ঠিক বলেছি? জি স্যার। তুমি চাইছো যে তোমার চাকরির পজিশনটা যেন আরও আপ করি, তাই কাল সারা রাত ভর জেগে জেগে আমার সেবা করেছো। জি স্যার। তুমি কি আমায় ভালোবাসো? আমি অবাক হয়ে গেলাম। কোন কথা থেকে কোন কথায় চলে এলো, তাই কিছুই বললাম না। এতক্ষণ তুমি যা যা বলেছ তার সবটাই মিথ্যে ছিল, আর এখন যেটা বলছো না সেটাই সত্যি। অ্যাম আই রাইট? স্যারের গাড়ি নিয়ে বের হয়েছি। বাড়ি ফিরতে হবে, খুব জলদি ফিরতে পারলে ভালো হয়। বাড়ি ফিরেই প্রথমে একটা লিভিং লেটার লিখতে হবে, তারপর সেটা অফিসে পোস্ট করে দিতে হবে। অনেক কাজ বাকি আছে, নতুন একটা কাজে অ্যাপ্লাইও করতে হবে। হয়তো সহজেই পাবো না, কিন্তু করতে তো হবেই। সরু রাস্তার মাঝখানে একটা কালভার্ট ছিল, সেখানে এসেই গাড়িখানা থামলো। বাইরে বৃষ্টি হয়েছে। আমি স্যারের পাশে বসে আছি। তিনি আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছেন। রবি, গাড়ি থেকে নামো, বৃষ্টি হচ্ছে তো। স্যার, একটু পরে নামলে হয় না? এখনও তো অনেকটা পথ বাকি, ভিজে চুপসে যাব। মাহতিম স্যারও গাড়ি থেকে নেমে গেলেন। তিনি হয়তো কাল রাতে জ্বরের কথা ভুলে গেছেন। তিনি আমার হাত ধরেই টেনে নামালেন। উড়ু বাতাসের কারণে বৃষ্টির ফোঁটারাও তীর্যকভাবে বেঁকে বেঁকে পড়ছে। ভারী বৃষ্টির কারণে একটুতেই ভিজে চুপসে উঠেছি। স্যার, আপনার তো আবারও জ্বর আসবে। সমস্যা নাই, তুমি আছো তো? আমি তো ডাক্তার নই স্যার। সমস্যা নাই, তুমি থাকলেই হবে, ডাক্তার দরকার নেই। কেন স্যার? ওই যে দেখছো একটা ঘুঘু পাখি বসে আছে, কেমন ঝুরু ঝুরু হয়ে। ওদের কি ডাক্তার আছে? আপনি তো আর পাখি না স্যার। রবি, তুমি তো জানো সমুদ্রে হাজারো ঢেউ থাকে, কিন্তু কিছু ঢেউ তীরে পৌঁছাবার আগেই বিলীন হয়ে যায়। জি স্যার, আমিও হচ্ছি সেই ঢেউ, যে কিনা তীরের নাগাল পাবে না, সমুদ্রেই বিলীন হয়ে যাবে। তাই আমাদের এখানেই থেমে যাওয়া উচিত। তুমি যদি চাও তো আমার সাথে ফিরে যেতে পারো, আর নয়তো এখান থেকেই নিজের পথ ধরতে পারো। জি স্যার। তুমি কি তবে
চলে যাচ্ছ? জি স্যার, আমি চলে যাব। আপনি বৃষ্টিতে ভিজবেন না স্যার, জ্বর এসে পড়বে। আর এখানে কোনো ডাক্তারও নেই স্যার। বৃষ্টির গতি বেড়েছে, হাওয়ার গতিও বেড়েছে। সরু রাস্তাটি ধরে বাড়ির পথে পা বাড়িয়েছি, কেননা আমি সব অধিকার হারিয়ে ফেলেছি। কেউ একজন পিছু থেকে হাত টেনে ধরল। রবি, আমার জ্বর আসলে যে ডাক্তার প্রয়োজন পড়বে, ডাক্তার পাবো কোথায়? জি স্যার, আমি শহরে গিয়ে আপনার জন্য ডাক্তার পাঠিয়ে দেব। আমার যে ওই ডাক্তার চলবে না। এবার স্যার আমাকে জড়িয়ে ধরলেন। স্যারের চোখ থেকে গল গল করে পানি পড়ছে, কিন্তু বৃষ্টি জলে সে জল দেখা যাচ্ছে না। তোমার কি ধারণা এই বৃষ্টিতে তোমাকে আমি একা একাই ছেড়ে দেব? ইম্পসিবল, কখনোই না। আমি তোমাকে ভালোবাসি রবি, প্লিজ যেও না। স্যার সরু রাস্তাটি দিয়ে দৌড়াচ্ছেন, আর তার হাতে আমার হাত রাখা। আমিও তার সাথে দৌড়াচ্ছি। বৃষ্টি বেড়েছে, চারদিকে ধানের ক্ষেতগুলো পানিতে চই করছে। আমাদের গাড়িটা এখনো ব্রিজের উপর দাঁড়িয়ে। বন্ধুরা, শুনছিলে আব্দুল্লাহ নূর রবির বৃষ্টি বিলাস। আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে তোমরা কিন্তু একদমই ভুলবে না। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবে। গল্পটি কেমন লেগেছে সেইটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। শীঘ্রই ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো। বাই।